চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল সেকেন্ড লেগ মঙ্গল এবং বুধবারের অ্যাকশন। আগের মঙ্গল বুধবারের সিন্টিলেটিং অ্যাকশনের পর কোন দুটো দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠবে সেটা জানাটা আর মাত্র দুটো ম্যাচেরই অপেক্ষা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল সেকেন্ড লেগ মঙ্গল এবং বুধবার দুদিনে দুটো ম্যাচ। And you know what it is, Champions League semi-final second leg preview and prediction দেখে নেব, and this is the Champions League showdown. মঙ্গলবারের এমিরেটসের ম্যাচটা এমন দুটো দলের মধ্যে ম্যাচ, যে দুটো দলের মধ্যে একটা দল কখনো ইউরোপিয়ান সুপ্রিমেসি একদম কাছে থেকে দেখেও তারা সেটা হাতছাড়া করেছে। ইউ নেইম ইট, 1974 সালের বায়ার্ন মিউনিখের সঙ্গে সেকেন্ড রিপ্লেটা, কিংবা 2014 সালে এবং 2016 সালে তাদের ক্যাপিটাল মাদ্রিদের ক্যাপিটালের সঙ্গে সে দুটো ম্যাচে কত ক্লোজ এন্ডে আসার পরও দিয়েগো সিমিওনেকে একটা শোক দিবস পালন করতে হয়েছে তার পরের দিন। সেই আতলেতিকো আর দ্য আন্ডার অ্যাচিভার্স, ইউরোপা লিগের তাদের সাফল্য, লা লিগার ডুওপলি ভাঙার সাফল্য, সেটা নিয়ে অনেক বেদবাক্য, অনেক প্রশংসা বাক্য করা হয়েছে। বাট when it came to Champions League, আতলেতিকো মাদ্রিদ couldn't do it. আতলেতিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে একদম শেষ মুহূর্তে এসে তীরে এসে তরি ডোবানোর মতো ঘটনা তাদের ক্ষেত্রে ঘটেছে। And when you talk about Arsenal achieved nothing in terms of European কম্পিটিশনের এই শীর্ষস্থানে এসে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান কাপ, আতলেতিকো মাদ্রিদ এবং আর্সেনাল তারা কখনোই অ্যাচিভ করতে পারে নাই। সেই অ্যাচিভ করার দিক থেকে আর মাত্র দুটো ম্যাচ তাদের পিছিয়ে তারা রয়েছে। একটা দল তো অবশ্যই উঠে যাবে, কিন্তু আর্সেনাল এবং আতলেতিকোর যে ম্যাচটা রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে হয়েছে ওই সিন্টিলেটিং 5-4 গোলের পর, আপনাকে সেটা বলে দিয়ে যাচ্ছে যে এই ম্যাচটার ইন্টেন্সিটি, এই ম্যাচটার প্রেশার এবং এই ম্যাচটার সফিস্টিকেশন কোনোভাবেই সেই পিএসজি বায়ার্ন মিউনিখের 9 গোলের থ্রিলার চাইতে কম হবে না। আপনি জানেন যে আর্সেনাল গত মৌসুমে খুব কাছাকাছি এসেছিল পিএসজির সঙ্গে। সেই পিএসজি তারা এখন রেইনিং ডিফেন্ডিং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্স অফ দ্য ইউরোপিয়ান কম্পিটিশনস, তাদের এগেনস্টে এবার হয়তো দেখা হতে পারে ফাইনালে। বাট আর্সেনাল নোস দে হ্যাভ দেয়ার চান্সেস, কারণ আতলেতিকোর ঘরের মাঠে যে কাজটা হয়নি সেটা হচ্ছে তারা ম্যাচটা জিততে পারেনি, তারা সেই পেনাল্টিটা পায়নি। সেই পেনাল্টিটা ছিল কি ছিল না সেটা আলাদা বিতর্কের জায়গা, তবে দিয়েগো সিমিওনে এনশোর করেছেন তারা যেন ম্যাচটা না হারে। ম্যাচটা স্টেলমেট 1-1 থেকে গেল, সেই স্টেলমেট থেকে এখন এমিরেটস যেটা আর্সেনালের দুর্গ, সেখানে আতলেতিকো মাদ্রিদ কতটুকু প্রেশার সাকাম করতে পারে সেটাই এখন এই ব্যাটেলের সবচেয়ে বড় টকিং পয়েন্ট। আতলেতিকো মাদ্রিদ when it came to facing English opponents in the Champions League, তাদের প্রিভিয়াস রেকর্ডগুলো অত ভালো নয়। শেষ 13টা ম্যাচে মনে হয় সম্ভবত 2টো ম্যাচ তারা জিততে পেরেছে, বাকি সবগুলো হারতে হয়েছে, নয়তো ড্র করতে হয়েছে। বাট আতলেতিকো মাদ্রিদ, পুরনো আতলেতিকো মাদ্রিদ এবং নতুন আতলেতিকো মাদ্রিদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দিস ইজ আ ব্যাটল অফ আইডিওলজিস। যেই ব্যাটল অফ আইডিওলজিস আপনি ফার্স্ট লেগে দেখেছেন, সেই ব্যাটল অফ আইডিওলজিসের কন্ট্রাস্ট আরও অনেক বেশি এই এমিরেটসে দেখা যাবে। হ্যাঁ, ডেফিনেটলি আর্সেনালের এই সিজনে অন্যতম নয়, একমাত্র আনডিফিটেড টিম ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। যে কয়টা ম্যাচ তারা খেলেছে 13টা, সবগুলো ম্যাচই তারা হয় জিতেছে কিংবা ড্র করেছে। আপনি যদি এই ফুলহ্যামের সঙ্গে আর্সেনালকে আতলেতিকো মাদ্রিদের ম্যাচে ইনসার্ট করেন, সেক্ষেত্রে আর্সেনালের অ্যাডভান্টেজ কিংবা আর্সেনালের পাওয়ার অনেক বেশি বেড়ে যায়। যে আর্সেনালকে আপনি ফার্স্ট লেগে আতলেতিকো মাদ্রিদের ম্যাচে দেখেছেন, বুকায়ো সাকার ফিরে আসাটা আতলেতিকো মাদ্রিদের জন্য একটা অশনি সংকেত বটে, কারণ সেখানে রুজেরিকে ডেফিনেটলি ওই জায়গায় অনেক বেশি স্টাউটনেসের সাথে তাকে পাহারা দিয়ে রাখতে হবে যেন বুকায়ো সাকা কোনোভাবেই সেখানে সুযোগ ক্রিয়েট করতে না পারেন। আর্সেনালের জন্য আরেকটা ভালো সংবাদ, ভিক্টর ইয়কেরেশ তিনি আতলেতিকো মাদ্রিদের সঙ্গেও গোল করলেন পেনাল্টি থেকে, এবং ফুলহ্যামের সঙ্গেও তার গোল স্কোরিং অ্যাবিলিটি আরেকবার দেখা গেল। বক্স প্রেজেন্সের বিচার করতে গেলে আতলেতিকো মাদ্রিদের ব্যাকলাইনকে স্ট্রেচ করার জন্য ভিক্টর ইয়কেরেশ ইজ দ্য পারফেক্ট নাম্বার 9, কিন্তু সেখানে অনেক যদি কিন্তু ব্যাপার রয়েছে। আতলেতিকো মাদ্রিদের সেট আপ, আর্সেনালের সেট আপ কীরকম হবে? তবে আর্সেনাল সম্ভবত এই 4টা সেমিফাইনালিস্ট দলের মধ্যে একমাত্র দল যাদেরকে ফুল স্ট্রেংথ, অলমোস্ট ফুল স্ট্রেংথের দল নিয়ে তাদেরকে প্রিমিয়ার লিগের ম্যাচটা খেলতে হয়েছে, কারণ তাদের অলরেডি প্রিমিয়ার লিগের একটা টাইটেল চেস করতে হচ্ছে। এই ব্যাপারটা আতলেতিকো মাদ্রিদে যেমন নাই, পিএসজি বায়ার্ন তাদের খুব একটা নাই। বাট আর্সেনালের জন্য এই হাই ইন্টেন্সিটি ম্যাচ ফুলহ্যামের সঙ্গে খেলে এসে আবার আতলেতিকোর সঙ্গে আরেকটা ফুল ইন্টেন্সিটি ম্যাচ খেলা মঙ্গলবার রাতে ইজ গোয়িং টু বি আ হিউজ চ্যালেঞ্জ। বাট আর্তেতা লাভস টু টেক চ্যালেঞ্জ। যে আর্সেনালকে ফুলহ্যামের সঙ্গে দেখা গেছে, সেই আর্সেনালকে যদি আপনি দেখেন, তবে দিস উইল বি এগেইন আ হার্ড ব্রেক ফর আতলেতিকো ক্লুব দে মাদ্রিদ। কিন্তু দিয়েগো সিমিওনের হার্ড ব্রেকে তিনি অভ্যস্ত। একটা লোক যখন এত বেশি হার্ড ব্রেক হয়ে এত বেশি ট্র্যাজেডির মধ্যে দিয়ে যান, তিনি তখন একটা অন্যরকম মানুষে পরিণত হন, এবং সেটাই আসলে দিয়েগো সিমিওনের এই নতুন আইডিওলজি। যে আইডিওলজি অ্যাটাক করতে ভালোবাসে, যেই আইডিওলজি ডিফেন্ডিংয়ের অত ধার ধারে না। কারণ এই দলটা যেখানে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সেকেন্ড হাইয়েস্ট গোল কনসিড করেছে, ঠিক একই দলটা এই চ্যাম্পিয়ন্স লিগে
থার্ড হাইয়েস্ট অ্যামাউন্টস অফ গোল স্কোর করেছে এবারের মৌসুমে, দ্যাট ইজ 35 গোলস। পিএসজি 43টা, বায়ার্ন মিউনিক 42টা, আতলেতিকো ক্লুব দে মাদ্রিদ, ক্যান ইউ ইমাজিন ইট, 35টা গোল তারা স্কোর করেছে। আর্সেনালকেও তারা গোল দিয়েছে এবং তাদের গোল স্কোরিং মেশিনের মধ্যে সবচেয়ে রিলায়েবল নামটা হুলিয়ান আলভারেজ। হুলিয়ান আলভারেজ এরই মধ্যে আতলেতিকো মাদ্রিদের হাইয়েস্ট টপ স্কোরার হয়ে গেছেন অফ অল টাইম ইউসিএল এ এক সিজনের মধ্যে। এবং হুলিয়ান আলভারেজের উপর আপনি ভরসা করতে চাইবেন, কারণ আপনি জানেন হুলিয়ান আলভারেজের সঙ্গে যিনি খেলেন সেই আঁতোয়া গ্রিয়েজমান, তার হাতে একটা ইতিহাস গড়ার হাতছানি রয়েছে। যে গ্রিয়েজমান তিনি ইতিহাস গড়তে পারেন নাই যখন তিনি আতলেতিকোতে ছিলেন, যখন তিনি বার্সেলোনাতেও গিয়েছিলেন তখন তিনি কোনো ইতিহাস গড়তে পারেন নাই। এর আগে পরে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ হয়তো জেতেনি, কিন্তু তারা লা লিগা জিতেছে। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ যখন লা লিগা জিতেছে তখন গ্রিয়েজমান ছিলেন বার্সেলোনায়। সেই হতভাগা গ্রিয়েজমান তিনি চাইবেন অরল্যান্ডো সিটিতে চলে যাওয়ার আগে একবার শেষবারের মতো রাঙাতে। তার জন্য একজন খুবই ট্রাস্টেড জেনারেল রয়েছেন ইন দ্য লেফট ফ্ল্যাঙ্ক, হুইচ ইজ আদেমোলা লুকমান। আদেমোলা লুকমান হ্যাড 3 ক্লিয়ার কাট চান্সেস এগেইনস্ট আর্সেনাল, এবং আদেমোলা লুকমানকে যদি আপনি অন দ্য ব্রেক রিলিজ করে দিতে পারেন, আর্সেনালের রাইট ব্যাক যদি বেন হোয়াইট হন, তবে বেন হোয়াইটকে সামনে প্রোগ্রেস করতে অনেক কষ্ট করতে হবে। সেক্ষেত্রে বেন হোয়াইট এবং বুকায়ো সাকার কম্বিনেশনটা আপনি হয়তো অতটা খুব ভালোভাবে দেখতে নাও পারেন, বিকজ লুকমান ট্রানজিশনের জন্য খুব ভালোভাবে ওয়েট করবেন। গ্রিয়েজমানকে কিভাবে সামলায় আর্সেনালের মিডফিল্ড লাইনটা, সেটাও এই ব্যাটলের একটা বড় অংশ হয়ে থাকবে। দেন ইউ হ্যাভ আতলেতিকোর ব্যাক লাইন। এখন এখানে দিয়েগো সিমিওনেকে একটা সিদ্ধান্ত নিতে হবে, তিনি তার ছেলে যিনি কিছুটা অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন, জুলিয়ানো সিমিওনেকে খেলাবেন, নাকি সেই জায়গায় রবিন লে নরমান্দকে খেলিয়ে একটা ব্যাক থ্রি, পুবিল লে নরমান্দ এবং লংলে কিংবা হাঞ্চ করে একটা ব্যাক লাইন তিনি খেলাবেন, সেই সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে। সেক্ষেত্রে মার্কাস ইয়োরেন্তের পজিশন আবারও খুবই বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফার্স্ট লেগের মতো ইয়োরেন্তে ওয়াজ ভেরি স্পিডি, ভেরি ট্রানজিশনাল। সেই ট্রানজিশনাল থ্রেটটা আর্সেনালকে অবশ্যই শাট আউট করতে হবে, কিন্তু থ্রেট শাট আউট করার ব্যাপারে আর্সেনালের জুরি মেলা ভার। কারণ এইবারের চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি কম গোল কনসিড করা দলটার নাম আর্সেনাল, সবচেয়ে বেশি ক্লিন শিট রাখা দলটার নাম আর্সেনাল। খুবই কন্ট্রাস্টিং দুটো ফিলসফি, মিকেল আর্তেতা এদিকে দিয়েগো সিমিওনে। যে দলটাই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাবে তারা অপেক্ষা করবে একটা ইতিহাস গড়ার জন্য, যার জন্য অপেক্ষা করছে একটা ট্র্যাজেডি, তাকে হয়তো বিদায় বলতে হতে পারে এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে। বাট এই ম্যাচটাকে কোনোভাবেও স্টেলমেট কিংবা হারাম বলার কোনো সুযোগ নাই। অ্যাডভান্টেজ শুড বি আর্সেনাল, কিন্তু দিস ইজ দ্য আতলেতিকো মাদ্রিদ হু নেভার ব্যাকস ডাউন। ক্যান বি anyone's tie, but advantage Arsenal in Emirates. একটা ম্যাচ কতটা এনথ্রলিং হলে, কতটা এক্সাইটিং এবং থ্রিলিং হলে সেইটার সেকেন্ড লেগের জন্য আপনি 8 দিন ধরে বুভুক্ষের মতো অপেক্ষা করে বসে থাকেন। সেই 8 দিনের অপেক্ষা প্রায় শেষ। এই প্রিভিউটা দেখার পর আপনার হাতে হয়তো একদিন বা তার চেয়ে কিছু সময় বাকি থাকবে, বিকজ পিএসজি বায়ার্ন মিউনিক, পিএসজির সেকেন্ড লেগ হ্যাজ অ্যারাইভড। এবং এই 9 গোলের ম্যাচে, যেখানে একটা দল 5টা গোল করেছে, একটা দল 4টা গোল করেছে, এই 9 গোলের থ্রিলিং ম্যাচটাকে অনেকেই বলছেন যে একটা ম্যাচে কিভাবে 5-4 গোল হতে পারে, এটা তো একটা হকি স্কোর লাইন। জোজে মরিনিও আপনাকে এই কথা শোনাবেন, কিন্তু লুই এনরিকে বলেছেন যে এই ম্যাচটা তার লাইফে, তার ক্যারিয়ারে ম্যানেজ করা বেস্ট ম্যাচ হি হ্যাজ এভার ম্যানেজড ইন। এবং সেস্ক ফ্যাব্রিগাস, যিনি ওই লাইনের অর্থাৎ ব্লাউগ্রানার লাইনের কিংবা বার্সেলোনা ডিএনের ধারক এবং বাহক, যিনি কোমোকে নিয়ে একটা দুর্দান্ত সিজন পার করছেন, তিনিও বলছেন যে এই ম্যাচটা তার দেখা বেস্ট ম্যাচ ছিল। এই কথার সাথে অনেকে একমত করবেন, দ্বিমত পোষণ করতে পারবেন, সবাই সঠিক, কেউ আসলে ভুল নন। কারণ এই ধরনের ম্যাচ এই জগতের ম্যাচ নয়, এটা একটা ডিফারেন্ট গ্যালাক্সির, একটা বিয়ন্ড গ্যালাক্সির একটা ম্যাচ আমরা ফার্স্ট লেগে দেখেছি। এবং লুই এনরিকে এই ম্যাচটার পর দ্য রেইনিং, ডিফেন্ডিং, আনডিসপিউটেড চ্যাম্পিয়ন্স অফ ইউরোপিয়ান কম্পিটিশনস ইজ লুকিং ফর অ্যানাদার ফাইনাল। যেই কাজটা পরপর ফাইনাল খেলা, একটা দলের চ্যাম্পিয়ন হওয়ার পর পরবর্তী সিজনের ফাইনালে খেলার মতো ফিট রিয়াল মাদ্রিদ ছাড়া আর কেউ অর্জন করতে পারেনি শেষ 10 বছরের মধ্যে। 2017, 16-17 এবং 17-18 সালে লাস্টবার রিয়াল মাদ্রিদ এই কাজটা করেছিল। কিন্তু তিনি ফেস করছেন বায়ার্ন মিউনিককে। বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে অ্যাডভান্টেজ মাত্র 1 গোলের। ভাসো কোম্পানি ম্যাচটা হেরে যাওয়ার পর তিনি বলছেন তার কাছে ভালো লাগে নাই এত গোল খাওয়ার ব্যাপারটা, কিন্তু তিনি এই একটা অশনি সংকেত দিয়ে রেখেছেন যে যারা বায়ার্ন মিউনিখের সিজন টিকিট কিনে থাকেন, বায়ার্ন মিউনশেনের তাদের সিজন টিকিট হোল্ডার যদি কেউ একজন অসুস্থ হন, তিনি সেই টিকিটটা এমন একজন এইবল বডিড পার্সনকে দিয়ে দিতে বলেছেন, যিনি গলা ফাটিয়ে বায়ার্ন মিউনিখের সঙ্গে সমর্থন জানাতে পারেন এই পিএসজির সঙ্গে ম্যাচটাতে। এই ক্রিপ্টিক ফেইটার একটা গান আছে না, আসমান জুড়ে মেঘেরি খলকটা নিঃসন্দেহে প্রলয় আসছে ধে, এটা একটা প্রলয় বার্তা বায়ার্ন মিউনিক যেটা পিএসজির জন্য রেখে দিয়েছে। কারণ বায়ার্ন মিউনিক যেই ইন্টেন্সিটিতে, যেই প্রম্পট রোটেশন দিয়ে পিএসজির সঙ্গে পিএসজি ঘরের মাঠে খেলে এসছে, এই ম্যাচে আপনি একই ধরনের এক্সপেকটেশন রাখতে পারেন। তার বড় একটা কারণ হচ্ছে যে আশরাফ হাকিমি এই ম্যাচটা মিস করতে যাচ্ছেন। তার ওই টেন্ডনাইটিস সমস্যা হওয়ার কারণে, মাসল পেইনের কারণে তিনি এই ম্যাচটা খেলতে পারবেন না। ইনফ্যাক্ট হয়তো তার সিজনটা ওভাবে শেষ হয়ে গেছে। তবে সেখানে একটা মাথা ব্যথার কারণ আছে বায়ার্ন মিউনিকের জন্য, সেটা পরে আসছে। কিন্তু মাইকেল ওলিজে, লুইস দিয়াজ এবং হ্যারি কেইন
কেইনের ফরওয়ার্ড লাইন এবং একই সঙ্গে জামাল মুজিয়ালাকে আরেকবার সামাল দিতে হবে ওই পিএসজির ব্যাকলাইনটাকে। পিএসজি বায়ার্ন মিউনিখ সবচেয়ে বেশি গোল স্কোর করা দুটো দল। পিএসজি 43টা গোল স্কোর করেছে, যেহেতু তারা 5টা গোল করেছিল, বায়ার্ন মিউনিখ করেছে 42টা, এবং এই ট্যালিটা কোনোভাবেই কমবে না। বায়ার্ন মিউনিখের জন্য একটা সুখবর ঐতিহাসিক দিক থেকে, যে হোম গ্রাউন্ডের ম্যাচে পিএসজির কাছে বায়ার্ন মিউনিখ কখনো হারে নাই, কিন্তু ওভারঅল সেমিফাইনালের রেকর্ডে যখন তারা একটা ম্যাচ হোম গ্রাউন্ডের বাইরে হেরে গিয়েছিল, তার পরবর্তীতে ফাইনালে ওঠার রেকর্ড মাত্র 4বার। তাদের ম্যাচ খেলতে হচ্ছে 16টার মধ্যে, মাত্র 4বার বায়ার্ন মিউনিখ ফাইনালে উঠতে পেরেছে। ওই যে একটা ঐতিহাসিক অ্যাডভান্টেজ তাদের রয়েছে, সেটা আলাদা করে বায়ার্ন মিউনিখকে একটা অনুপ্রেরণা যোগাবে। এবং যেভাবে তারা বুন্দেসলিগার ম্যাচটায়, আপনি চিন্তা করে দেখুন যে একটা সেকেন্ড স্ট্রিং স্কোয়াড নামানো হলো যারা 3-0 গোলে পিছিয়ে গেল, সেই ম্যাচটাতেও একদম 100 মিনিটের মাথায় 90+10 মিনিট অ্যাট টাইমে গিয়ে মাইকেল ওলিজে গোল দিয়ে ম্যাচটা 3-3 গোলে ড্র করে শেষ করে আসেন। এই বায়ার্ন মিউনিখ ইজ আ ডিফারেন্ট বিস্ট অফ আ ডিফারেন্ট কাইন্ড, বাট পিএসজি আর অ্যাজ ওয়েল। এই পিএসজি লিগ অতে অনেকটাই পিছিয়ে গিয়েছিল, এবং লিগ অতে এবং চ্যাম্পিয়ন্স লিগে লুই এনরিকের দলটা চ্যাম্পিয়ন্স লিগ সুলভ কিংবা চ্যাম্পিয়ন সুলভ ফুটবলটা খেলতে পারছিল না। কিন্তু যখনই সিজনটা প্রগ্রেস করেছে, রাউন্ড অফ 16-এ কিংবা কোয়ার্টার ফাইনালে এসে আপনি পিএসজিকে দেখে বলছেন, আরে এটা তো গত সিজনের পিএসজি, এটা তো গত সিজনের উসমান দেমবেলে, যে উসমান দেমবেলে ব্যালন ডিওর জিতেছেন। উসমান দেমবেলের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন তিনি, আপনি বলতে পারেন লাস্ট ম্যাচে, যে তিনি তো আসলে বল বাইরে দিয়ে মেরেছেন এমনভাবে যে এই লোক কিভাবে ব্যালন ডিওর জিততে পারে, সেটা কোন গোলের কথার আগে বলছি, অর্থাৎ বায়ার্ন মিউনিখ প্রথম গোলটা করে ফেলার পর যেখানে উসমান দেমবেলে একদম বাইরে দিয়ে একটা শট মারলেন, ওইটা দিয়ে অনেকেই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন যে এই লোক কেমনে ব্যালন ডিওর জিতে। এই লোক ব্যালন ডিওর জিতে বিকজ তিনি জানেন যে কিভিচা কভারাৎসকেলিয়া কোন জায়গায় অবস্থান করছেন, এবং যখন আশরাফ হাকিমি তাকে বলটা স্কোয়ার করে দিচ্ছেন, সেই বলটা তিনি ছেড়ে দিচ্ছেন, সেই বলটা তিনি টাচ করছেন না, বিকজ তিনি জানেন কিভিচা কভারাৎসকেলিয়া একটা অপরচুনিস্ট গোল স্কোরিং জায়গায় রয়েছেন। বিকজ দিস ইজ স্পিক্স অ্যাবাউট দ্য ভলিউমস অফ ডেভেলপমেন্ট দ্যাট উসমান দেমবেলে ওয়েন্ট থ্রু, এবং হি ইজ দ্য আলটিমেট ব্যালন ডিওর উইনার। লাস্ট সিজনে উসমান দেমবেলের সামনে আরেকটা সুযোগ রয়েছে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে যাওয়ার। কিভিচা কভারাৎসকেলিয়া, উসমান দেমবেলে, ওইদিকে আপনার যদি দেজিরে দুয়ে শুরু করেন, দেজিরে দুয়ে ওয়াজ ইনস্ট্রুমেন্টাল বায়ার্ন মিউনিখের সঙ্গে বায়ার্ন মিউনিখের মিডফিল্ড এবং ব্যাকলাইনটাকে স্ট্রেচ করার জন্য, যেখান থেকে অন্তত 2টো গোল দেজিরে দুয়ের কন্ট্রিবিউশনের কারণে পিএসজি আদায় করতে পেরেছে। সেই ফ্ল্যাঙ্কে কনরাড লাইমার যদি শুরু করেন, কনরাড লাইমারের সঙ্গে যদি পাভলোভিচ ঠিক মতো সাপোর্ট না দিতে পারেন, সেক্ষেত্রে পিএসজি আবারও ওই জায়গাটাতে একটা অ্যাডভান্টেজাস পজিশনে চলে যাবে। এখন সমস্যা হচ্ছে পিএসজির আশরাফ হাকিমি খেলতে পারছেন না, তাহলে কে খেলবেন রাইট ব্যাক পজিশনে? ডেফিনেটলি ওয়ারেন জায়ের এমেরি। এবং ওয়ারেন জায়ের এমেরি, যেই ভদ্রলোক ঠিক আগের মৌসুমে, ভদ্রলোকের বয়স মাত্র 22 বছর বয়স, এই বয়সে তিনি 170টার ওপর ম্যাচ তিনি খেলে ফেলেছেন পিএসজির জন্য। তিনি এই সিজনে এসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বিকজ অফ ইনজুরিজ, বাট হি হ্যাজ বিন ওয়ান অফ দ্য মোস্ট ইনস্ট্রুমেন্টাল প্লেয়ার্স ভিতিনিয়া এবং জোয়াও নেভসকে ঠিকমতো ফ্যাসিলিটেট করার জন্য। এবং টেকনিক্যালি বায়ার্ন মিউনিখের সঙ্গে পিএসজি একটা 4-ম্যান মিডফিল্ড নিয়ে খেলছে। ওয়ারেন জায়ের এমেরি, ফাবিয়ান রুইস, ভিতিনিয়া এবং জোয়াও নেভস, এই 4-ম্যান মিডফিল্ডের কম্বিনেশনটাকে ব্রেক করাটা, জামাল মুজিয়ালার ওই আউটসাইড রান কিংবা ইনসাইডে এসে ডিপে এসে বল সার্কুলেট করা, এমনকি হ্যারি কেইনের নিজেদের হাফে নেমে এসে বল সার্কুলেট করার মতো কাজ দিয়ে আসলে এনাফ হবে না। এই ম্যাচে যে ধরনের ক্রেজি রোটেশন আছে আপনি দেখবেন, সেটা রাইট সাইডে বলেন, সেটা লেফট সাইডে বলেন, সেটা ট্র্যাক রাখাটাই বরং মুশকিল হয়ে যাবে। কখন যে গোল হয়ে যাবে সেটা আপনি হয়তো টেরও পাবেন না। এই ম্যাচে গোল অনেকগুলো হতে পারে, এই ম্যাচে গোল শুধু একটাও হতে পারে, বাট আপনি এটা ধরে রাখতে পারেন এই ম্যাচটা, এই সেকেন্ড লেগ অফ দ্য টাই অফ দ্য চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল ইন বায়ার্ন মিউনিখ ভার্সেস পিএসজি উইল বি আ টাই অফ আ লাইফ টাইম। এবং অনেকেই বলছেন যে এই টাইটা যদি ফাইনাল ম্যাচ হতো তাহলে অনেক ভালো হতো। আমি আপনাদের সঙ্গে একবারে দ্বিমত করি, কারণ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয় মাত্র একটা ম্যাচ। আপনি এই ম্যাচটা যদি 2 লেগের না হতো তাহলে এরকম ইন্টেন্সলি ম্যাচ আপনি ফলো করতে পারবেন না। এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ইজ দ্য আলটিমেট টাই। ফাইনালে শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা হতে পারে, কারণ 90 মিনিটে খেলাটা শেষ হয়ে যাবে, প্লাস অ্যাডিশনাল টাইম এবং এক্সট্রা টাইম এবং পেনাল্টি সহ। বাট দিস চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল সম্ভবত কিছু কিছু জায়গা থেকে গত বছরের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকেও বেটার। এবং ইন টার্মস অফ ফুটবলিং ফিলসফি এবং ফুটবলিং ফিউচারের দিক থেকে এই ম্যাচটা সম্ভবত একটা স্বাক্ষর রাখবে ফুটবল পরবর্তীতে কোন দিকে যাচ্ছে। বাট এই ম্যাচের প্রেডিকশন করার মতো অবস্থা আমার নাই। বায়ার্ন মিউনিখের হোম গ্রাউন্ডে ম্যাচ, বাট পিএসজি জানে তারা কখন হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ এবং সব কিছুর অ্যাডভান্টেজ ব্রেক করে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করতে পারে। দে নো ইট বিকজ দে আর দ্য চ্যাম্পিয়ন্স, দ্য রেইনিং চ্যাম্পিয়ন্স। এই ম্যাচের প্রেডিকশন আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে, কমেন্ট বক্সও খোলাই আছে। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল সেকেন্ড লেগের ম্যাচগুলো শুরু হচ্ছে মঙ্গলবার রাত 1টায় এমিরেটস স্টেডিয়ামে। আর্সেনাল মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদের। প্রথম ম্যাচে 1-1 গোলের ড্রয়ের পর তার ঠিক পরদিন ওই এনথ্রলিং সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় কিস্তি আপনি দেখবেন আলিয়ান্স অ্যারেনা থেকে বায়ার্ন মিউনিখ ভার্সেস
পিএসজি। সেই ম্যাচটা বুধবার দিন রাত 1টায়। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল সেকেন্ড লেগের ম্যাচগুলোর প্রিভিউ প্রেডিকশন নিয়ে আপনার মন্তব্য, একমত হওয়া, দ্বিমত হওয়া সবকিছু জানাতে পারেন এবং প্রেডিক্ট করে রাখেন কে উঠে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে, কোন দুটো দল খেলবে। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তে আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার .net এর ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেলটাও।